আমি কল্পনা করতে পারছি না এত ভালো খেলে এরা। আমি ওদেরকে বলছি যে ভাইয়া আমার কি ক্লাস করাবেন আপনারা, ওরা আমার পাত্তে দিল না। কিন্তু একটা সাপে দেখতে কিন্তু ভয় পাই, অনেকে ভয় পাই আবার অনেকে পাই না। যেমন বিষধর সাপের মধ্যে কিন্তু ছিল সবচেয়ে বেশি ব্ল্যাক মাম্বার, কিন্তু বিষধর সাপ। তো ওইদিকে একটা আজকের ব্লগটা হচ্ছে দক্ষিণ মোরাইল বন্ধুমহল ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে। আর খেলার প্রথমে শুরুতেই আমরা চলে যাই টস দিতে, আর টসেতেই দেখা যাচ্ছিল দুই দলই খুব সুন্দরভাবে টসে জিতে যায় এক দল, আর টস জিতেই সে এক দল বলে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নেয়। তো আপনাদের দুই দলকে চেনার জন্য বলা হচ্ছে, এক দল হচ্ছে ইয়ং সুপার লায়ন্স আর এক দল হচ্ছে নাইট রাইডার্স। ইয়ং সুপার লায়ন্স টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেই, আর ইয়ং সুপার লায়ন্স এর ক্যাপ্টেন হচ্ছে তানবীর, আর তানবীর হচ্ছে প্রথমত নেমে যায় আমাদের মধ্যে রাফির বক্তব্যটা শুনে রাফি কি বলে। আমি স্ট্রাইক করব। স্ট্রাইক করব না? যে কি আজকে কিরকম রান করার কিরকম পারফরম্যান্স নামতেছস? আমরা নামতেছি, আমি আসলে ন্যাচারালি এগ্রেসিভ প্লেয়ার। আচ্ছা আচ্ছা, তো আমাদের টার্গেট থাকবে যে 70 প্লাস স্কোর করা 12 ওভার। আচ্ছা কোন দিকে নামতেছেন ভাই আপনি? আমি স্ট্রাইক করব। স্ট্রাইক করব। তো আজকে কি কিরকম পরিকল্পনা রান করার? ইনশাআল্লাহ নিজে বেস্টটা ট্রাই করব, যাতে ভালো কিছু করতে পারি দলের জন্য। আচ্ছা আচ্ছা, নিজে যতটুকু সম্ভব ভালো কিছু করে যাতে দলটাকে জিতাতে পারি সেই চেষ্টা নিয়ে মাঠে নামবো। দোয়া করেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। পরিকল্পনা বলতে আমাদের দুইটা, তাদের 3-4টা মেইন বোলার আছে, ব্যাটসম্যান আছে। আমরা ট্রাই করবো যে আগে উইকেটটা নেওয়ার জন্য চেষ্টা করবো আর কি। আচ্ছা আচ্ছা, আগে নিলে রানটা মেইনটেইন থাকবে। তো তোমার পরিকল্পনা কি উইকেট পড়বে এবারে? এবারে ট্রাই তো করবো ইনশাল্লাহ, পরে আর কি। আচ্ছা ঠিক আছে। বক্তব্য শুনে অনেকটা ভালোই লাগতেছিল। আর অবশেষে তারা রাসেলের বল শুরু করার থেকে তারা ইয়ং সুপার লায়ন্স তারা নাইট রাইডার্স পক্ষে অনেকটা ভালোই ব্যাটিং করতেছিল, উইকেটও পড়তেছিল না, ভালো ব্যাটিং হচ্ছিল মাঠের মধ্যে। তারপর হচ্ছে একটা বিষয় কি আপনারা দেখতেছেন, চার ভালোই খেলতেছিল, কারণ সাকিব আর রাফি এদের ছুটিটা ভালোই যাচ্ছিল। আস্তে আস্তে তারা ওরাও ভালো বল করতেছিল আর কি, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। ইয়ং সুপার লায়ন্স বলে কথা, আর অন্যদিকে হচ্ছে নাইট রাইডার্স তাদের বলের মাধ্যমে তারা বেশি একটা রান দিতেছে না, কিন্তু তারা মাঠের মধ্যে উইকেট পাচ্ছিল না। ইয়ং সুপার লায়ন্স করতে পারে 12 ওভারে 58 রান 5 উইকেটে, আর সেই 59 রান টার্গেট নেওয়ার জন্য মাঠে নামে সেই নাইট রাইডার্স। আর নাইট রাইডার্স এর কথাগুলো শুনি তারা কি বলেন আমার আগে, তাদের কথাগুলো শুনলে ভালো লাগবে আপনাদের। আর খেলার শেষে শুনতে পারবেন কি হয়, একটু ঝামেলাটা তো আছেই মাঠের মধ্যে, আপনারা দেখতে পারবেন। আচ্ছা তোমার এখন তো 59 টার্গেট, তো কি কিরকম পরিকল্পনা তোমার? কি পরিকল্পনা মাঠে থাকবো, মাঠে খেলবো, ফুল টাইম মাঠে খেলার পরিকল্পনা। আর জিতার আসলে আনন্দ ইনশাল্লাহ, জিতে এরপরে উঠবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের তো 59 টার্গেট, তো তোমার কিরকম পরিকল্পনা আর কি, জিতার কি আর সংখ্যা আর কি? আমাদের পরিকল্পনা বলতে আমাদের ক্যাপ্টেন্সি বলছে যে 12 ওভার খেললেইতাম, রান না নিলে চলবো। তো এরকম কোনো প্রেশার নাই, নিজের খেললে চেষ্টা করবো আর জেতার জন্য ইনশাল্লাহ ট্রাই থাকবে একটা। আচ্ছা ঠিক আছে, তোমার কি পরিকল্পনা? ম্যান অফ দ্য ম্যাচ কি হওয়ার সম্ভাবনা আছে? ইনশাল্লাহ ট্রাই তো করতে, সবাই ম্যান অফ দ্য ম্যাচের জন্য ট্রাই করে, তো আমরা তো ট্রাই করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বল করতে আসতেছো এই 59 টার্গেট, তো তোমাদের কি পরিকল্পনা? উইকেট কি পড়বে? ডট বল যত বেশি ডট দেওয়া যায় এই চেষ্টায় আছে। আচ্ছা ঠিক আছে। ইয়ং সুপার লায়ন্স প্রথমে ভালোই বল করতেছিল নাইট রাইডার্স এর সাথে, আর নাইট রাইডার্সও খুব ধৈর্য সহকারে খেলতেছিল ইয়ং সুপার লায়ন্স এর সাথে। আর ইয়ং সুপার লায়ন্স ভাবতেছিল তারা ম্যাচটা জিতিয়ে যাবে, কারণ ইয়ং সুপার লায়ন্স ভালোই ফিল্ডিং করতেছিল মাঠের মধ্যে। আর নাইট রাইডার্স চিন্তা করতেছিল যে আমাদের উইকেট থাকলে আমরা ম্যাচটা জিততে পারবো। নাইট রাইডার্স খুব ধৈর্য সহকারে খেলার পর তারা দেখতেছিল মাঠের মধ্যে তারা খুব ভালো ফিল্ডিং করতেছিল ইয়ং সুপার লায়ন্স। আর ইয়ং সুপার লায়ন্স সেই ফিল্ডিং করার ক্ষেত্রেও তারা ভালো করতে পারতেছিল না, কারণ ওই দলের মধ্যে রয়ে গেছিল আন্ডার রাসেল, তারপর হচ্ছে রুকমান পাওয়েল, আর অনেক কঠিন প্লেয়ার ছিল ওই দলের মধ্যে, নাইট রাইডার্স এর মধ্যে। যাই হোক, নাইট রাইডার্স অবশেষে তারা খুব সহজেই ম্যাচটা জিতে যায়, মাত্র 8 উইকেট থাকতে 9 ওভার 2 বলে ম্যাচটা জিতে যায় নাইট রাইডার্স। আর ইয়ং সুপার লায়ন্স আর নাইট রাইডার্স এর অধিনায়ক, তারপর ম্যান অফ দ্য ম্যাচ, তারপর এদের মধ্যে কি ঝগড়া হয় সেটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন কি মজা হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর কিছু বলবো না, আর শেষ পর্যন্ত দেখতে থাকেন, এখানে কি ঘটে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। ভাই আজকে তো আপনি অনেক রান করলেন, তো আপনি কিরকম অনুভূতি লাগতেছে ভাই? খুবই ভালো লাগছে ভাই। আর ধরুন ভাই আপনার গিফট দিবি ভাই, সে ভাই আমাকে মানে একটা ইয়ার উপর নির্ভর করে। আমি তো ভাবতে পারি না আপনি এত রান করতে পারেন। দেখা গেছে কি মানে পরিস্থিতির উপর নির্ভর করছে আর কি, পরিস্থিতি স্বাভাবিক ছিল, কোনো চাপ ছিল না, সেজন্য ভালো হয়ে গেছে আর কি। ধন্যবাদ, আপনি আসলে ভালো খেলছেন, আশা করি আপনাকে টিভির মধ্যে দেখা যাবে। আজকে তো আপনি জিতে গেছেন, তো আপনি কিরকম অনুমতি লাগতেছে নাকি? হ্যাঁ, জিতে মানে কার না ভালো লাগবে, তো আমরা আজকে জিতছি, আমাদের অনেক ভালো লাগতেছে। প্রথম ম্যাচ টুর্নামেন্টের, আচ্ছা আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম, আমাদের ছেলেরা অনেক ভালো খেলছে। তো আপনি তো অধিনায়ক দাঁড়াইতে পারতেন, কিন্তু অধিনায়ক তো দাঁড়ান নাই, কিন্তু আপনি একটা টিমে খেলতেছেন, আপনার অনুভূতিটা কিরকম লাগছে? হ্যাঁ, আমার অনেক ভালো আছে, কারণ অধিনায়ক তো একটু প্রেসার পড়ে, তো আমি এই জন্য আমি দাঁড়াইছি না আর কি। তবে আমাদের টিমে ক্যাপ্টেন বলেন, প্লেয়ার বলেন, সবাই খুব সমান, মানে কোনো মানে
ভেদাভেদ নেই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কি আপনি খুশি আজকে ম্যাচটা জিতে? হ্যাঁ অনেক খুশি। আচ্ছা ধন্যবাদ। আপনাকে আচ্ছা রাসেল, তুমি তো বলছিলা যে ভাই তুমি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে, তো আজকে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে কিরকম অনুমতি লাগছে তোমার কাছে? তো সর্বপ্রথম আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, সবারই মেরামত ম্যাচ ছিল, সবারই ভালো লাগে। আমি চেষ্টা করছিলাম যে 12 বার খেললাম, ক্যাপ্টেনের কথা শুনছি 12 বার খেললাম, রান লাগতো না, তো আমি এইভাবে খেলাইছি, আমি ধরে খেলাইছি যাতে ম্যাচটা আইসা পরে আগে আগে, তো এটাই হচ্ছে। আর এই রান বেশি হয়তো মনে হয় যে ম্যাচটা কি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে কিনা? মেরামত ম্যাচের সম্ভাবনা তো আগে আগে কেউ বলতে পারে না, আইসা মাঠের মধ্যে যেদিন ব্যাটে লাগে এই দিন তো মেরামত ম্যাচ হবে ইনশাআল্লাহ। আচ্ছা আমাদের প্রথম খেলা আমরা ইনশাল্লাহ জয়লাভ করছি, আমাদের অনেক ভালো অনুভূতি হচ্ছে। তো তোমাদের টিম ম্যানেজমেন্টের মধ্যে তো তুমি একটা ভালো একটা দায়িত্ব পালন করছো, তো কেমন আরেকটা ক্যাপ্টেন্সি থাকতে পারতো এই দলের মধ্যে, তো ক্যাপ্টেন্সি থাকে না থাকে না, আমি তো ক্যাপ্টেন্সি আরো গত টুর্নামেন্টে আমি 2-3টা ক্যাপ্টেন ছিলাম, এবার আমি ক্যাপ্টেন দায়িত্ব ছেড়ে দিচ্ছি আর কি। এবার নিতে চাইছি না, সবাই আমাকে জোর করছে, আমি নেই না আর কি ইচ্ছা করি। তো তোমার দলের পারফরমেন্স থেকে কি তুমি খুশি নাকি সে আরো বেটার করতে হবে? না না, আমার দলের পারফরমেন্স আমি অনেক খুশি, এইভাবে পারফর্ম করলে আমি কথা বলি। সাহেব আর তাকবীর, আপনারা তো ম্যাচটা আজকে জিতার জন্য মাঠে নামছিলেন, তো অবশেষে ম্যাচটা হেরে যাওয়ার কোনো একটা ভুল কারণে, তো কি এমন গাতে ছিল যে ম্যাচটা হেরে যাওয়ার কারণ কি ছিল বলতেন? আমাদের মূল কারণ হচ্ছে আমরা শেষে কিছুটা ওভার নির্বাচন করেছি। আমরা যাকে মেইন বোলার হিসেবে নিয়েছিলাম সে হয়তো বা কিছুটা ঘাবড়িয়ে গেছিল, যার কারণে সে ঠিকভাবে বল টু লাইন বল দিতে পারেনি, লাইনটা ঠিক রাখতে পারে নাই, যার কারণে অপর ব্যাটসম্যান অনেক সুবিধা পেয়ে ফেলছে। এই তার থেকেই খেলাটা বের হয়ে গেছে। আর বিশেষ করে লাস্টের দিকে 2-3টা ফিল্ডিং খুব বাজে হয়েছে আমার। আর এমনিতে আমার এক ছোট ভাই রোমান অনেক ভালো সেভ দিয়েছিল, চাইলে আমরা খেলাটা জিততে পারতাম, আমরা ভালো স্কোর করছিলাম, জিতার মতো স্কোর ছিল। আবার পিছন দিয়ে কিপারের পিছনে স্লিপারে ছিল একজন নাম সিং, ছোট মানুষ, সে ছোট হিসেবে বড়দের মতো ফিল্ডিং করছে, এটা বলার বড় মতো না। তো আপনাদের কিছু রান কম ছিল, রানটা কি আর একটু বেশি হলে কি বেটার হতো নাকি? আমি মনে করি এই 59 রান অনেক কিছু। দুই দলের খেলা কখন কি হয় কেউ বলতে পারে না, কিন্তু হতে পারতো যে এই 59 রানের খেলাটা আমরা জিততে পারতাম 10-15 রান হাতে রেখা। তো আমরা তো দেখলাম মাঠের মধ্যে ভালো ফিল্ডিং করছে, করার পরে কিন্তু ম্যাচটা হাতে থেকে চলে গেছে। যাই হোক, আশা করি কি সামনে ম্যাচ গুলো কি এরকম হবে নাকি ইনশাল্লাহ? হ্যাঁ, এটাই তো আমরা দেখবো। আমি একটা ভুল থেকে তো সামনের দিকে জিতবো, ভুল থেকে সামনে কি দেখতে পাবো কি জেতার আশঙ্কা কি? ইনশাল্লাহ নিজের বেস্টটুকু ট্রাই করবো জেতার জন্য, যাতে এই টুর্নামেন্টকে আমরা ভালো কিছু একটা দিতে পারি আমাদের ক্যাপ্টেনশিপকে টুর্নামেন্টের জন্য। আমি কিছু কথা বলতে আসছি না, আমাদের সময় হয়ে যাচ্ছে। তো শুনলাম ওই দলে নাকি অনেক ক্লাসিক প্লেয়ার আছে, অনেক দামি দামি প্লেয়ার আছে, কি মানে বিষয়টা একটু বুঝে যদি বলতেন আপনারা। মানে আতঙ্কের ওপর নাম এদের টিম। আমি বলি কথাটা হয়েছে, ওই টিমটার নাম হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর কে কে আর, যেমন KKR, আমি আপনাকে বলি ভাইয়া শুনেন, KKR 3টা ওয়ার্ড ইউজ করা হচ্ছে, তেমনি তাদের দলে একটা আছে রাসেল, একটা আছে ভয়ানক নারিন আছে, আর একটা আতঙ্ক বলার ছিল, সেটা হচ্ছে রহমান পয়েল। আরে কি বলে, ও বাবা, আমি তো দেখে আমি পুরো আমি তো খেলতে যাব, আমি ভয়ে আমার বুক দেখি দুক দুক করতেছি, আমি খুব আমার প্লেয়াররা যথেষ্ট মানে আমার প্লেয়াররা আমি কল্পনা করতে পারছি না এত ভালো খেলে এরা। আমি ওদেরকে বলছি যে ভাইয়া আমার কি ক্লাস করাবেন আপনারা, ওরা আমারে পাত্তে দিল না। হ্যাঁ, ওরা আমারে পাত্তে দিল না, প্লাস আবার ইভেন এমন মারছে আমার প্লেয়ারদেরকে, বিশেষ করে বোলিং এ আমি নিজেই অবাক, এত ক্লাসিক্যাল শট। মানে কি মানে আতঙ্কে আছেন এদের টিম দেখে? আমি এখনো সন্ধ্যা হয়ে গেছে, আমি মানে আমার এখনো কুণ্ঠাস হয়ে গেছি। এই যে রহমান পয়েল যেমন চেহারার কাছে, রহমান পয়েলটা কে? সে রহমান পয়েলটা হয়েছে আপনার রাকিব ভাই, বল বুঝবেনই না, মানে লেরেক ব্রেক যেটাকে বলে, যেটা হচ্ছে সাপের মতো। আতঙ্কে ছিলাম যখন খেলাটা আমি খেলতে সাথে। তো সামনে কি মানে এরকম ডোর বই নিয়ে খেলতে নাকি? খেলবই না, এত আতঙ্ক টিম থাকতে আমি কিভাবে খেলবো? নিজেরও তো একটা মান সম্মানের প্রশ্ন আছে। এমনকি এই খেলা কি বাদ দিতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, এখন বয়কট করে দিয়েছি। আর কি তাহলে কি টিম কি হবে? তাহলে কি লিগ কি হবে বুঝতেছেন? টিম লিগ হেরে যাব, আর খেলবই না এদের, মানে এদের সাথে। না মানে এই কলকাতা নাইটের সাথে খেলবি না? তাহলে এটা এই জোর দাবি আমি কি ভিডিওতে দেখাবো যে আপনারা এই যুক্তি তুলে ধরছেন না? হ্যাঁ, এত স্ট্রং টিম, এত একটা নরমাল টিমের সাথে বুঝতে পারছেন ব্যাপারটা। আপনি তো দেখছেন নারিন কি বল করছে। হ্যাঁ, আমি দেখলাম। আর আপনি রহমান বলকে দেখছেন, আমাকে যে উইকেটটা যে সে নিয়ে এলো, সে আমাকে দেখছে বল হাওয়ার মধ্যে বাসছে, কিন্তু বল দেখি নিচে এসে পড়ছে, আমি বাইরে দিয়েছি, বল উকিয়ে গেছে।
আউট হয়ে গেলাম। রূপমের এটা কি? বাইরে কথাবার্তা না, না, শুনলে এটা- একটু এটা তো- ভয়ঙ্কর এটা- type-এর। এটা তো কোনো কথা না, এটা তো খেলা কোনো বেলকিতে পড়ে না। এটা দেখে আমার খুব খারাপ লাগছে। যাই হোক, আজকে আপনার মন খারাপ করে এই বিষয়টা আমি দেখতেছি অনলাইনের মধ্যে দেখা যায়। আচ্ছা, যাই হোক, আপনার মন- তো ম্যাচ এমনি আপনারা তো দেখলাম ভালো করছিলেন, তারপর হেরে গেছেন। তো ভয়ঙ্কর টিমের সমস্যাটা কি ছিল ভাই, একটু বুঝলাম না। ভাই ভয়ঙ্কর টিমে, হ্যাঁ, আসল কথা হচ্ছে আপনার ভয়ঙ্কর টিমে আমরা কিন্তু নর্মালি কিন্তু একটা সাপে দেখতে কিন্তু ভয় পাই, অনেকে ভয় পাই আবার অনেকে পাই না। যেমন বিষধর সাপের মধ্যে কিন্তু ছিল সবচেয়ে বেশি ব্ল্যাক মাম্বার, কিন্তু বিষধর সাপ। তো ওইদিকে একটা ব্ল্যাক মাম্বার টাইপের একটা বলার ছিল, নাম সেটা হচ্ছে রোবমান কোয়েল। আরে কি বলে, ওর বোলিং ফিনিশিং এত ভালো ছিল, আচ্ছা আচ্ছা, ওর বেলকিতে আমরা পুরা হিলে গেছি। আরে কি কর, তো ওইদিকে ছিল নারিন নামের একটা প্লেয়ার ছিল। ভাই শালা রে, আমার এখনো চোখে পাশে, চোখে মুখে আমি অন্ধ হয়ে গেছি। আরে এত মানে আমি তো দেখলাম, তারপর মাঠের মধ্যে দেখছি আপনারা তো পাততেই পারছিলেন না এর সাথে, মানে এরা এত স্ট্রং। এরা আমাদেরকে কিভাবে তো বলারদেরকে কিভাবে তো মানে মারলো, সেটা আমি আজও বুঝলাম না। তারা কি পানি খাইলো নাকি অন্য কিছু খাইলো, বা কোনো আধ্যাত্মিক কিছু তাদের মধ্যে ঢুকে গেছিল মনে হয় তখন। ইভেন তাদের যে বললাম রহমান কোয়েল, ব্ল্যাক মাম্বা সাপের মতো, সে বসে দেখলাম থেকে বারবার বসে আপনি থেকে রোবমান পাল বলছি, সে কে? এটাই হচ্ছে আমাদের রাকিব 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 আচ্ছা। হ্যাঁ, ওনার নাম মনে হয় রাকিব। এত এত ভয়ানক, আর মানে সাপের মতো, মানে বলটাও করে কিভাবে জানে এরকম, সাপে কিভাবে ছবল মারবে, মানে ছবল মারবে এরকম। আমি তো বাবা বয়ে তো আমি বয়ে আউট হয়ে গেছি ওর বলে। আমি এই বিষয়টা আমি অনলাইনে আজকে জানাবো। আপনি এই যে আপনার এই অনুভূতিটা, ভাই আপনি অনলাইনে না, আপনি গিনিস বুকে লিখে দেন, এই ওয়ার্ল্ডের মধ্যে এই বিশুদ্ধ বলিগান নাই। সাপের ছবলের মতো বিষ দিই প্রত্যেকটা প্লেয়ারদেরকে বোকা বানিয়ে, হ্যাঁ হ্যাঁ, মানে কই থেকে কি করে বেলকি দেখাচ্ছে আকাশের উপর দিয়ে বল হইতেছে, আমি ভাবছি নো বল। আচ্ছা আচ্ছা, ও মাই, আমি কাট করলাম, বল দিকে উপরে উঠে গেছে। আরে আরে কি সাপের মতো এভাবে ল্যান্ড জ্যাকেটটা কিভাবে জানি বল করে। আমি নিজেও তো দেখলাম। আমি তো অবাক, আমি কই আই হেই